রায়ের সন্দেহের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এবার মিথ্যে চেহারা ঝলসে যাওয়ার গল্প বানানো শুরু করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাখতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় নীলাঞ্জনার উপরে জোর খাটিয়ে বলতে থাকে যে আচ্ছা, তোমাকে ঘুমটা ওঠানোর কোনো প্রয়োজনই, তুমি যে কাজটা করছো তুমি বরঞ্চ সেই কাজটা করো, আমি বরঞ্চ তোমার ঘুমটাটা উঠিয়ে তোমার চেহারাটা থেকে আবার ঢেকে দেবো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না, যে করেই হোক না কেন তীরে সে তরি ডুবানো যাবে না। অবশেষে যখন আমি একবার রায় দিদি ভাইয়ের বাড়িতে ঢুকতে পেরেছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে যে করেই হোক না কেন মাটি কামড়ে হলেও এখানে থেকে যেতে হবে। অন্যদিকে যখন রাই নীলুর ঘোমটাটা তুলতে যায়, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা রায়ের পায়ে পড়ে বলতে থাকে যে দিদি গো, আপনি প্লিজ আমার উপরে এরকম অন্যায় করবেন না। আমি কোনো মতেই আমার চেহারা দেখে আপনাকে আতঙ্কিত করতে চাই না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার চেহারা দেখা মাত্রই আপনি ভয় পেয়ে যাবেন। কারণ আমার চেহারাটা এতটাই বিকট দেখতে, আমার চেহারাটা গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হওয়ার ফলে একদম পুড়ে ঝলসে গিয়েছে, এবং সেই পোড়া চেহারাটা এর জন্যই আমি কাউকে দেখাই না, যা কারণ যেই দেখে সেই ঘাবড়ে যায়, কেউ আমার সংস্পর্শে আসতে চায় না, কেউ আমাকে কাজেও রাখতে চায় না। এর জন্যই এত দিন ধরে আমি কাজ ছাড়া বসে আছি। অবশেষে যখন একটা সুযোগ পেয়েছি, আপনি প্লিজ আমার চেহারা দেখতে গিয়ে আমার কাজটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আরে আরে, তুমি আমার পায়ে পড়ছো কেন বলো তো? শুধু শুধু পায়ে পড়ে তুমি এরকম করে আমাকে লজ্জায় ফেলে দিও না। আসলে আমি বুঝতে পারিনি যে তোমার চেহারাটা এতটাই ঝলসে গিয়েছে, এর জন্য তুমি চেহারা দেখাতে চাচ্ছ না। আমরাই ভুল ভেবে নিয়েছিলাম, আমরা মনে করেছিলাম যে তুমি হয়তোবা নিজের পরিচয় গোপন করতে চাও, তার জন্যই হয়তোবা তুমি নিজের চেহারাটা আড়াল করে রেখেছো আমাদের কাছ থেকে। তুমি প্লিজ কোনো কিছু মাইন্ড করো না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সরি, আমি তোমাকে কোনো মতেই হার্ট করতে চাইনি। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে তুমি তোমার একটা ট্রিটমেন্ট করোনি। ঠিক সেই মুহূর্তেই কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে নীলু বলতে থাকে যে দিদি গো, আমাদের আর এত টাকা পয়সা কোথায় যে আমরা যেখানে কিনা খেতেই পাই না, সেখানে কিনা চেহারা ঠিক করার জন্য আমরা ডক্টর দেখাবো, সেটা কী করে হয় বলুন তো? তখন রাই বলতে থাকে যে তুমি একদম টেনশন করো না, তুমি এই মাসটা কাজ করো, তারপরে আমি আমার বরকে বলে তোমার ট্রিটমেন্ট করানোর একটা ব্যবস্থা করবো। এরকম করে একটা ঝলসে যাওয়া চেহারা নিয়ে তুমি কী করেই বা গোটা জীবন এরকম ঘোমটার আড়ালে নিজের মুখটা লুকিয়ে রাখবে বলো তো? আর এটা তো যথেষ্ট পরিমাণে কষ্টদায়ক। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কেউ আজকালকার যুগে এত বড় একটা ঘুমটা নিয়ে কী করেই বা থাকতে পারে, কী করে বা কাজ করতে পারে বলো তো? তোমাকে দেখে যথেষ্ট পরিমাণে আমার মায়া হচ্ছে। অন্যদিকে নীলু ছদ্মবেশ ধারণ করে কাজের লোকে বলতে থাকে যে দিদি, আপনাদের মতন আজকালকার যুগে এরকম সচেতন ব্যক্তি কজনই বা আছে যারা কিনা আমাদের মতন গরিবদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। অনেককেই তো দেখেছি, কিন্তু কেউই এরকম করে আপনার মতন আমাদের কথা ভাবেনি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, ওসব বলার কোনো কিছুই নেই, আমি সেরকম কোনো মানুষ নয় স্পেশাল, কিন্তু তার সত্ত্বেও তোমার আজকে যদি আমি কোনো মতে আঘাত করে থাকি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোকে ক্ষমা করতে যাবো আমি যাই, তোর কী করে বিপদ বাড়ানো যায়, তোকে কী করে মেরে ফেলা যায় সেই ব্যবস্থা করার জন্য তো আমি এখানে ঢুকিয়েছি। আর এই ঘুমটা যাতে আমাকে না সরাতে হয়, তার জন্য তো তোকে আমি মিথ্যে এই গল্পগুলো বানিয়ে বলেছি। তুই যথেষ্ট পরিমাণে বোকাই রয়ে গেলি দিদি ভাই। তুই যদি একটু চালাক হতিস না, তাহলে হয়তো বা আমার মতন একজন আসামির ফাঁদে আবারও পা দিতিস না। তোর বরটা বড্ড বেশি বোকা। আমি এখন যেটা বললাম সেটার উপরেই বিশ্বাস করে নেবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।